তাদেরকে প্যান্ট খুলে দেখছে যে তাদের সুন্নত হয়েছে কিনা। পশ্চিমবাংলাতে দেখলাম যে ট্রেনের ভেস্টিবল থেকে পড়ে গিয়ে যখন মারা গেছে একজন মুসলমান পরিযায়ী শ্রমিক, তার মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না, কোন থানা তার দায়িত্বে সে কেউ দায়িত্ব নিচ্ছে না। এটা সন্ত্রাসবাদ নয়? শুভেন্দু অধিকারী অনেক আগে থেকে পরিকল্পনা করেছে। কাশ্মীরে যে ভয়ঙ্করী ঘটনা ঘটেছে সেটাও যেমন তারা ঘটিয়েছে। বাড়ি ঘর ভেঙে চুরে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, মাথার উপর থেকে ছাদ চলে গেলে মহিলাদের যে অবস্থা, বিশেষ করে মহিলা মানেই তো মহিলা একা নন, তার ছোট বাচ্চা আছে, তাকে সেটা সামলাতে হয়। গৃহস্থালীর সমস্ত ভার, তার নিজস্ব ব্যক্তিগত নিরাপত্তা, সন্তানের নিরাপত্তা, সমস্ত কিছু মুহূর্তে একেবারে শূন্যতে নেমে যায়, নেগেটিভে নেমে যায় এবং তিনি একটি ভয়াবহ বিপদের মধ্যে পড়ে। গুজরাট, উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর যে নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে বাঙালি মুসলিমদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার, বিতরণ করার যে ঘটনা সম্প্রতি আমরা দেখছি, তার বিরুদ্ধেই এপিডিআর, মতাদর্শ অগ্রণী, ইক্ষণ, নো এনআরসি মুভমেন্ট, ক্রমরূপান্তর ইত্যাদি আরও বিভিন্ন মঞ্চ এবং সংগঠনের ডাকে যৌথ প্রতিবাদী মিছিল সংগঠিত হলো কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা। চলুন শুনে নিই কি বলছেন সংগঠকরা। সম্প্রতি আমরা দেখলাম গুজরাটে সরকার চিরুনি তল্লাশি করে শুধুমাত্র সন্দেহের বশে প্রায় ৬৫০০ পরিযায়ী শ্রমিককে উচ্ছেদ করলেন, যার মধ্যে বেশিরভাগ রয়েছে বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিক। গুজরাটে যদি আপনারা দেখেন, যাদেরকে উৎখাত করেছে, গ্রেপ্তার করেছে, নিপীড়ন করছে, তারা শুধুমাত্র পরিযায়ী শ্রমিক নয়, এমনকি ৫০ বছর ধরে গুজরাটের সুরাটে বা বিভিন্ন চান্দলি এসব জায়গায় যারা বসবাস করছে তাদেরকে পর্যন্ত উৎখাত করছে। অত্যন্ত প্রাইম ল্যান্ডের উপরে তারা বসবাস করতো ৫০ বছরের উপর, বুলডোজার চালিয়ে তাদের বাসস্থান পুরো ভেঙে দিয়েছে। উড়িষ্যাতে দেখুন আপনারা, বিশেষ করে মুর্শিদাবাদ থেকে যেসব পরিযায়ী শ্রমিকরা গেছে তাদেরকে একই রকম ভাবে ধরে মারধর করে নিপীড়ন করে দেশ থেকে বের করে দিচ্ছে। তাদেরকে প্যান্ট খুলে দেখছে যে তাদের সুন্নত হয়েছে কিনা, তারা সে তাদের ধর্ম পরিচয় দেখছে। যারা ওখানে হকারি করছে তাদেরকে ধরে নিয়ে তাদের যে জিনিসপত্র লুট করে, যে এখানে আমাদের ইয়েতে তোরা খাবি, এটা হবে না ইত্যাদি বলে মারধর করছে, গণধোলাই দিচ্ছে। পশ্চিমবাংলাতে দেখলাম যে ট্রেনের ভেস্টিবল থেকে পড়ে গিয়ে যখন মারা গেছে একজন মুসলমান পরিযায়ী শ্রমিক, তার মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না, কোন থানা তার দায়িত্বে সে কেউ দায়িত্ব নিচ্ছে না। এই যে ভয়ঙ্কর সন্ত্রাস, এটা সন্ত্রাসবাদ নয়? গোয়াতে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, অনেক রাজ্যে হয়েছে। বাঙালি মুসলিমদের খুব সহজেই বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে। দেখুন, এটা তো শুভেন্দু অধিকারী এবং বিজেপির নেতৃত্বরা অনেক আগে থেকে এই পরিকল্পনাটা করেছিল। যখন মুর্শিদাবাদের এই ঘটনাটা ঘটে তখন হুমকের সুরে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে গিয়ে বলেছিল, আমরা নামের তালিকা তৈরি করছি, স্ত্রীরা বাচ্চারা বাড়িতে আছেন, বৃদ্ধ মা আছেন, তাদের পরিষ্কার জানা উচিত আপনার বাড়ির কর্মকর্তা অর্থাৎ স্বামী, ছেলে, বড়, তারা রোজগারের জন্য আমাদের শাসিত রাজ্যেতে যেতে হবে। ফলে তাদের কথা একটু ভেবে রেখো, রাত দিন হয়ে যাবে, দিন রাত হয়ে যাবে। তার মানে শুভেন্দু অধিকারী অনেক আগে থেকে পরিকল্পনা করেছে। বিজেপি, আরএসএস ভারতবর্ষে ৩টে জঙ্গি সংগঠন তৈরি করেছে। কাশ্মীরে যে ভয়ঙ্করী ঘটনা ঘটেছে, পেহেলগাঁ ঘটনা, সেটাও যেমন তারা ঘটিয়েছে। পাকিস্তানের উগ্র সাম্প্রদায়িক শক্তি যেটা আছে, লস্করে তৈয়বা হোক বা আর অন্য কি মুজাহিদ আছে জানি না, তাদের সেই সংগঠনের সঙ্গে এরা তালে তাল মিলিয়ে ভারতবর্ষে হিংসা ছড়িয়ে, সন্ত্রাস ছড়িয়ে, মানুষের মধ্যে বিভাজন তৈরি করে তারা রাজনৈতিক ক্ষমতা পাওয়ার লক্ষ্যে এটা মিথ্যা বিভ্রান্ত ছড়াচ্ছে। সন্দেহের বশে যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তাদের মধ্যে প্রায় ৪৫০ জনের বৈধ কোনো কাগজ ছিল না। আপনার কি মনে হয় কি এই বৈধ কাগজ? অদ্ভুত ব্যাপার। আজকে তারা বলছে যে ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি তারা বলছে পশ্চিমবাংলা থেকে করিয়ে নিয়ে এসছে, ওগুলো সব জাল। ওটা তারা দেখেই চিনে ফেললো জাল। তারা আধার বা রেশন কার্ড ইত্যাদিকে নাগরিকত্বের পরিচয় হিসেবেও মানছে না নিজের দেশের মধ্যে। এবং সেটা কাদেরকে করছে যারা বাঙালি মুসলমান, যাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা সহজ। সরকার বলছে এদেরকে আমরা পুশব্যাক করব। পুশব্যাক করা মানে হচ্ছে বাংলাদেশ সীমান্তে নিয়ে গিয়ে ঠেলে ওপারে দিয়ে দেওয়া। এই পুশব্যাকটা হচ্ছে কিন্তু বেআইনি, আন্তর্জাতিক আইনে বেআইনি, ভারতের আইনেও বেআইনি। মাথার উপর থেকে ছাদ চলে গেলে মহিলাদের যে অবস্থা, বিশেষ করে মহিলা মানেই তো মহিলা একা নন, তার ছোট বাচ্চা আছে, তাকে সেটা সামলাতে হয়। একা একজন পুরুষ মানুষ সে হয়তো রাস্তায় রাত কাটিয়ে দেবে, কিন্তু একজন মহিলার পক্ষে সেটা অসম্ভব। যে বিরুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে ওখানকার পরিযায়ী শ্রমিকদের কাটাতে হচ্ছে, বিশেষ করে তারা যদি বাঙালি হয়, বাড়ি ঘর ভেঙে চুরে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এবার কোনো একজন মহিলা এসে তার প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজছেন, সেখানে তার বাচ্চাকে কি খাওয়াবেন তিনি জানেন না। একজন মহিলার হাতে গৃহস্থালীর সমস্ত ভার, তার নিজস্ব ব্যক্তিগত নিরাপত্তা, সন্তানের নিরাপত্তা, সমস্ত কিছু মুহূর্তে একেবারে শূন্যতে নেমে যায়, নেগেটিভে নেমে যায় এবং তিনি একটি ভয়াবহ বিপদের মধ্যে পড়েন। একদিকে এই কাশ্মীরের ঘটনাটাকে নিয়ে যুদ্ধ জিগির তৈরি করা, আরেক দিকটা হচ্ছে যে এই হিন্দুত্ববাদী ধর্মীয় মেরুকরণ তৈরি করে দেশের মধ্যে বিভাজন করে ভোটের রাজনীতি করা।
আদতে বিষয়টা হচ্ছে শেষ বিচারে ভোটের রাজনীতি। পশ্চিমবাংলায় 1 বছর পরে ভোট আছে, বিহারে ভোট আছে, গুজরাটে ভোট আছে। আরেকটা জিনিস এই প্রসঙ্গে বলি, এই যে যুদ্ধ জিগির তোলা হচ্ছে, এই যুদ্ধ পরিস্থিতিটা কিন্তু পাকিস্তানেরও দরকার। পাকিস্তানও প্রচন্ড সংকটে রয়েছে, তাদের শাসকরা প্রচন্ড সংকটে। এই যে দুই দেশের এই যে যুদ্ধ জিগির, এর পেছনে কিন্তু গোটাটাই রাজনীতি। মুসলিমদের সন্দেহভাজন অবৈধ অনুপ্রবেশকারী বা বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে। নতুন করে জনগণনা হবে, এনআরসির নতুন ফাঁড়া ঝুলছে ভারতের জনগণের মাথায়। এই মানুষকে অবৈধ করে দেওয়া, বেআইনি করে দেওয়া, এই মানুষজন যাবে কোথায়? এই রোহিঙ্গা যেমন, এটা দূর করার জন্য একটা কিছু সুষ্ঠু সমাধান হওয়া উচিত। সেটা না করে অনুপ্রবেশ বলে তাকে বার করে দেওয়া, তাড়িয়ে দেওয়া, পুরোটাই অমানবিক, পুরোটাই মানব সভ্যতার ইতিহাসে কলঙ্ক। এনআরসির জন্য যাবতীয় প্রস্তুতি সরকার সেরে ফেলেছে, এখন শুধু ফিনিশিং টাচটুকু দেওয়া বাকি, যেটা দিতে পারছে না বলে আজ পর্যন্ত সেন্সাস হয়নি। এবং এই সেন্সাসটা করার জন্য শেষ পর্যন্ত সরকার প্রথম দিকে আপত্তি করা সত্ত্বেও এখন কিন্তু সরকার বলছে যে আমরা জাতিগত জনগণনা করব। এটার মূল অর্থ হচ্ছে যে এবারে সেন্সাস হবে ডিজিটাল, যার প্রথম অংশ হবে হচ্ছে এনপিআর হলেই কিন্তু এনআরসি কমপ্লিট। যে বেরাগরিক হচ্ছে তার স্থাবর এবং অস্থাবর সমস্ত সম্পত্তির ওপর সে অধিকার হারাচ্ছে। তাকে কোনো একটা ঘেটো টাইপের করে দিয়ে তাকে রাখার নিদান দেওয়া হয়েছে এবং তাদের যে জমি, সমস্ত জমিগুলোকে দখল করে নেবে সরকার এবং সেই সরকারের হাত থেকে সেটা অবশ্যম্ভাবীভাবে এটা কর্পোরেটের হাতেই চলে যাবে। মুসলমান হিসেবে চিহ্নিত করে বাংলাদেশি বলে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর রাজ্যে রাজ্যে আক্রমণ হচ্ছে কেন? কেন্দ্র রাজ্য জবাব চাই, জবাব দাও। বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের বিরুদ্ধে আজকের এই মিছিলে দলে দলে যোগ দিন। আমরা দেখলাম যে কেন্দ্র সরকার ওয়াকফ সংশোধনী আইন আনলেন। তারা চান যে ওয়াকফের আন্ডারে যে বিপুল সম্পত্তি আছে তাকে সরকারের আওতায় আনার। এই সময় ইচ্ছে করে কি ইসলাম ধর্মটাকে আরেকটু বিপদসংকুল করে দিতে চাইছেন কেন্দ্রীয় সরকার? গুজরাটের ক্ষেত্রে যে খুব প্রাইম ল্যান্ড বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে দখল করা, যেটা আমরা বম্বে মহারাষ্ট্রের ক্ষেত্রেও দেখেছি যে প্রাইম ল্যান্ড দখল করা। গুজরাটে যখন গণহত্যা হয়েছিল 2002-তে, সেটাও কিন্তু মূল ছিল সম্পত্তি দখল করা। ওয়াকফের ক্ষেত্রেও হচ্ছে সেই প্রাইম ল্যান্ড দখল করা এবং দখল করে সেটা কর্পোরেটের কাছে হস্তান্তর করা। কারণ কর্পোরেটের আজকে তাদের অনেক অনেক বেশি জমি দরকার। আজকে মধ্য ভারতে যেমন তার আদিবাসীদেরকে উৎখাত করছে জমি দখলের জন্য। আজকে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের জেলগুলোতে এত সংখ্যক আদিবাসী মানুষ বন্দী অবস্থায় রয়েছেন যেটা কল্পনাতীত। সেগুলো কোনো খবরে আসে না, সেগুলো মানুষ জানে না, সেগুলো নিয়ে ন্যারেটিভ তৈরি হয় না। এমনি ওয়াকফের জমিও তারা উৎখাত করছে। ওটা আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন মুসলমান ধর্ম ওয়ার এগেইনস্ট টেরর করে তাদেরকে লক্ষ্যবস্তু করেছে, তারও কিন্তু মূল জায়গা হচ্ছে আরব দুনিয়ার তেল, আরব দুনিয়ার সম্পত্তি লুট। কাজে ওটাটাই আলটিমেট শেষ বিচারে যদি আপনি দেখেন, ধন সম্পত্তি লুটের জন্য কর্পোরেটের যে লড়াই, কোথাও সেটা তাদের হয়ে রাষ্ট্র লড়ছে, কোথাও সেটা তাদের হয়ে নানা ধরনের সংগঠন লড়ছে, সেটা কোথাও উগ্রবাদী সংগঠন, কোথাও ভোটবাদী সংগঠন, না নানা রূপে তারা লড়ছে। আলটিমেট ব্যাপারটা হচ্ছে কর্পোরেটের লুটতরাজটা অবাধে চালিয়ে যাওয়ার ব্যবস্থা করা। আমরা এ পর্যন্ত যে সংকটগুলো দেখতে পাচ্ছি, সেই সংকটগুলোতে একটা কমন ব্যাপার আছে। সেই কমন ব্যাপারটা হচ্ছে যে জল, জমি এবং জঙ্গলের লড়াই। এই জমিগুলো যাদের যাদের হাতে রয়েছে, সেই জমিগুলো সেখান থেকে যেন তেন প্রকারে সেটাকে বার করে নিয়ে এসে কর্পোরেটের হাতে তুলে দেওয়াটাই হচ্ছে আমাদের বর্তমান সরকারগুলির লক্ষ্য। বিমান এবং রেলের পরে 3 নম্বর প্রপার্টি ওয়াকফ বোর্ড। ওয়াকফ বোর্ডে কোটি কোটি টাকা রোজগার। এই টাকা কোনোদিন কোনো বাঙালি বা কোনো মুসলিমরা হিসাব নেয়নি। আমি একজন মহামাডান হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, হিসাব নেইনি। কিন্তু তারপরেও সেই ওয়াকফ নিয়ে এত টানাটানি করার মানে কি? মুকেশ আম্বানিদের 70,000 কোটি টাকা মকুব করলে যখনই সমাজে একটা শাসকের টালবাহানা অবস্থা আসে, তার ক্ষমতার অনিশ্চয়তা দেখা দেয়, তখন তারা চেষ্টা করে এই ইস্যুটাকে এই উপাদানে কাজে লাগবে। গুজরাটের যে দাঙ্গা হয়েছিল সেখানেও আমরা দেখেছি তখন নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী জেনোসাইড করলো, সেখানে মোদী বিপুল ভোটে জিতে বেরিয়ে। আজকেও যে গত ইলেকশনটা হয়ে গেছে সেখানে নরেন্দ্র মোদী অল্প সংখ্যক মেজরিটি নিয়ে এসছে, তারা ভয় আছে। এই মুহূর্তে আমাদের রাজ্যের 26,000 কর্মরত শিক্ষক বাতিল, কয়েকদিনের মধ্যে 32,000 প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাতিল হয়ে যাবেন। সরকারি যে শিক্ষা ব্যবস্থা সেটা ভেঙে পড়বে। আর স্বাস্থ্যের অবস্থাও একই রকম। জীবন জীবিকার অবস্থা তো আমরা জানি যে এই রাজ্য থেকে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়। এই সমস্ত বিষয়টাকে চাপা দেওয়ার জন্য এই যুদ্ধ জিগির এবং সাম্প্রদায়িক জিগির সারা দেশে উঠছে। আপনারা একটাবার বলুন তো যে ভারতবর্ষের সমস্ত ব্লাড ব্যাংক বন্ধ করে দিচ্ছি। একটা মানুষ যখন হসপিটালে একটু ব্লাডের প্রয়োজন হয় তখন আমরা দেখি না কার ব্লাডটা কোথায় লাগছে। শ্যামলেরটা রহিমি, আব্দুলেরটা যাচ্ছে সুভাষের,
আমরা এগুলো দেখি না। তিনি তো বলেছেন যে পাকিস্তানকে দেখে নেবেন, জঙ্গিদের দেখে নেবেন, কিন্তু আসলে আমরা কি দেখছি? আসলে রোগ পড়ছে কাদের উপর? পরিযায়ী শ্রমিকদের উপর। আমরা করোনার সময় দেখেছি তাদেরকে নিয়ে বলা হয়েছে তারাই যেন রোগ বয়ে এনে চারিদিকে ছড়িয়ে দেবে। গরিব মানুষের পেটে লাথি মেরে দুর্বলের উপর জোর খাটিয়ে তারা যে কাজটা করছেন এই কাজটা আর যাই হোক দেশপ্রেমের নিদর্শন নয়। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করুন। 1-2 দশক আগেও পরিযায়ী শ্রমিক এই কথাটা এত প্রচলিত ছিল না। কোভিড পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে। তাহলে কি বলতে হবে বাংলার থেকে গুজরাটে কর্মসংস্থান বেশি? সাধারণভাবে পশ্চিমবাংলায় কাজের অবস্থা খুব খারাপ, ভয়ঙ্কর পরিস্থিতি। মানে কাজ নেই, মানে একটা কেরানির কাজও নেই, একটা মাটি কাটা কাজও নেই। তারপরে আবার 100 দিনের কাজ সেটা বন্ধ করে দিয়েছে। তাহলে পশ্চিমবাংলার এই যে লক্ষ লক্ষ কর্মক্ষম হাত তারা যাবে কোথায়? এখানে কাজের অবস্থা এরকম, সেখানে কোটি কোটি টাকা খরচ হচ্ছে মন্দির বানানোর জন্য। মানুষ যখন চায় বস্ত্র খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য। একদিকে কেন্দ্র সরকার শ্রম কোড বদলে দিচ্ছে, অন্যদিকে বলছে যে 26-এর পরই তারা নাকি এমন প্রকল্প আনবেন যেখানে এই পরিযায়ী শ্রমিক অর্থাৎ অসংগঠিত শ্রমিকদের এক জায়গায় নথিভুক্তিকরণ করবেন। আপনার কি মনে হয় এই নথিভুক্তিকরণের মধ্যে দিন আনা দিন খাওয়া গরিব মানুষদের অবস্থার পরিবর্তন ঘটবে? এনআরসিতে যেমন সমস্ত অধিকার কেড়ে নেওয়া হবে, সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে শ্রমিকের ওপর থেকে শ্রম কোড পরিবর্তন করে, এবং তাদেরকে এক জায়গায় নথিভুক্ত করার অর্থই হচ্ছে সেই ঘেটো সিস্টেম তৈরি করা, যেখানে তারা কোনো একটা বস্তি থেকে তাদের সমস্ত অধিকার হারিয়ে কোনো রকমে তাদের জীবনটুকু বাঁচিয়ে রাখবে এবং তারা বেকার খাটার মতো করে তারা তাদের শ্রম দেবে। যদি নিজ নিজ রাজ্যে কাজের সুযোগ না বাড়ে তাহলে এই ধরনের পরিযায়ী শ্রমিকদের জন্য পোর্টাল করে আমার মনে হয় না যে খুব বিরাট কিছু সুবিধা হবে। আপনাদের দাবিগুলি কি কি? গুজরাট, উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক দেখতে পাচ্ছি শ্রমজীবী যারা মানুষ বা তাদের ধর্ম পরিচয় বেছে বেছে বেআইনি ভাবে আটক করে রেখে দেওয়া হচ্ছে। 3 দিন 4 দিন ধরে তাদের আদালতে হাজির করা হচ্ছে না। এই যে সামগ্রিক একটা নিপীড়ন, আমাদের দাবি হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার অবিলম্বে হস্তক্ষেপ করে এটা বন্ধ করুক। পরিযায়ী যে শ্রমিক যারা ভিন রাজ্যে যান তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। পশ্চিমবাংলায় যারা মানুষ যারা কাজের জন্য অন্য রাজ্যে যাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার সেটা দিয়ে নীরব থাকতে পারে না। তাদের একটা দায়িত্ব আছে। তারা আজকে এ রাজ্যে কাজ না পেয়ে অন্য রাজ্যে কাজের খোঁজে গেছে, অথচ রাজ্য সরকার তাদের উপর অত্যাচার বন্ধ করার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটা আমাদের মধ্যে ভীষণ রকম উদ্বেগ তৈরি করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আমরা দেখছি এটা নিয়ে একটা অদ্ভুত নীরবতা পালন করছে। একই ভোটের রাজনীতির অংশীদার সবাই হয়ে যাচ্ছে। যেহেতু মেজরিটি হিন্দু, তাদেরকে কেউ চটাতে চাইছে না। এই অন্যায় চোখের সামনে দেখে নীরবে থাকা যায় না। এই যুদ্ধজীবীর মানছি না, মানবো না। ধর্ম নিয়ে রাজনীতি মানছি না, মানবো না। বাঙালি শ্রমিকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে।